শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা আর একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। পাশে থেকো আমার, তোমরা আছো অবশ্য পাশে। তো সকাল সকাল আগে বিছানাটা গুছিয়ে নেব, কারণ ছেলের টিচার আসবে। ছেলের টিচার আবার সকাল সকাল আসে, কারণ ওকে পড়িয়ে গিয়ে স্কুল করে। তো আমি যে স্কুলে কাজ করতাম সেই স্কুলেই শিক্ষক আর কি। তো বিছানা গোছাতে গোছাতে বলে দিই, আজকে আমার কাজটা খুব হালকা। কেন হালকা সেটাও শেয়ার করি, কেননা রান্না বান্না সেরকম নেই আজকে। কেননা মা যে কাতি মাসটা পারলো, এটা সব মানে কীর্তনের দল সবাই মিলে কাতি মাসটা পালন করেছে। তো এটার আজকে অনুষ্ঠান হবে। তো প্রত্যেক বছর আমাদের বাড়িতেই হয় অনুষ্ঠানটা, তো এবছর পিসিদের বাড়িতে হবে। কেননা আমাদের বাড়িতে তো তোমরা দেখেছো বাড়ির কী অবস্থা। উঠোনে মাটি কাটা হয়েছে, বালু বালু, এখনও উঠোনের মাটিটা বসেনি ভালোভাবে। আর না বসলে ওটা মুছলেও থাকবে না, উঠে উঠে আসবে। তো ওটা ভালো করে বসলে পরে আবার মুছলে ঠিক হয়ে যাবে। তো এই জন্যই অনেক ভাবনা চিন্তা করে পিসিদের বাড়িতে। তো মা বলছিল তাড়াতাড়ি সব কিছু করে একটু হেল্প করার জন্য যেতে আর কি। তো যাই হোক, যাব বলছিলাম। তো এদিকে আবার ছেলের টিচার যতক্ষণ যাবে না ততক্ষণ তো যেতে পারবো না। ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। আবার এদিকে জুইকে পড়াবো সকাল সকাল, কেননা জুইকে ব্যাচে পড়ালে কি হয়, ও ছোট তো, ওকে তো সব তুলে দিতে হয়, তো সমস্যা হয়ে যায়। এই জন্য আমি ওকে বলছি, ওর তো শরীরটা ভালো নেই, তো এত চাপ দেওয়ার দরকার নেই। সকালে রোজ দিন যদি আমি একটু একটু করে দেখাই তাহলে হয়ে যাবে। তো বলছে ঠিক আছে, ও ছন্দাও দেখায় ওকে, আমিও দেখাই আর কি। তো যাই হোক, মা একদম স্নান টান করে পুজো শেষ করে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়বে। এদিকে আবার পিসেমশাই চলে এসেছে। কালকে মা ওরা বাজার করে নিয়ে এসছে, তো এই বাজারগুলো একদম, এই যে নিরামিষ বাসন আমাদের সব, কেননা মা তো নিরামিষ, এই জন্য আমাদের নিরামিষ বাসনটা খুব বেশি। নিরামিষ বাসন নিয়ে যাচ্ছে। পিসেমশাই চলে গেল, তারপরে চলে আসলাম কলের পাড়ে। এত বাসন জমা হয়ে আছে, সব পরিষ্কার করে নেব, বাসনটা ধুয়ে স্নানটা সেরে নেব ভাবছিলাম। তো দেখা যাক কি হয়, আগে বাসনটা ধুয়ে নেই। আজ আবার শনিবার, এই জন্যে দেখো গ্যাসের সমস্ত কিছু বের করেছি। কিন্তু শনিবার হলে তো প্রত্যেক শনিবারই মাই রান্না করে, তো এবার তো আমাকে রান্না করতে হবে। তো গ্যাসের চুলোগুলো বের করেছি আর কি, পরিষ্কার করে নেব। কারণ ওই দুপুরের ভোগের খাওয়া খেতে খেতে তো অনেকটা লেট হয়ে যাবে। তার মধ্যে ছেলে স্কুলে যাবে, আগেই বলেছি ওকে স্কুলে পাঠাবো। স্কুলে যেতে চায় না, তবুও পাঠাতে হয়, কেননা এক্সাম চলে এসেছে। তো তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই পারলে ছেলের স্কুলটা পাল্টে দিও। তো হ্যাঁ, অবশ্যই পাল্টানোর চিন্তাভাবনায় আছি, কেননা সামনেই ফাইনাল এক্সাম ডিসেম্বরের 1 তারিখ থেকে। তো এই মুহূর্তে ওখান থেকে নিয়ে আসাটা ঠিক হবে না। তো এই জন্যেই ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠানো হচ্ছে, যে এক্সামটা ভালো করে দিয়ে নাও, তারপরে দেখা যাবে। তো টিচারও আসে, রোজ দিন বুঝায় যে যেতেই হবে স্কুলে। আর ঠিকঠাক যদি রেগুলার স্কুলে না যায় তাহলে আবার অভ্যাসটা খারাপ হয়ে যাবে। এই জন্য কান্নাকাটি করলেও আমি ওকে রেগুলারই স্কুল পাঠাচ্ছি। হ্যাঁ, হয়তো বা ওর মনে অনেক ধরনের প্রশ্ন, বাচ্চা মানুষ তো, ওর মনটাকে বোঝার চেষ্টা করি, কিন্তু বুঝলেও উপায় নেই। এই মুহূর্তে ওকে যদি আমি স্কুলটা ছাড়িয়ে নিই, ওর জীবনটা একটু এলোমেলো হয়ে যাবে। তো আমি চাই না। এতদিন কষ্ট করে ও ফার্স্ট এক্সামেও প্রথম হয়েছে, সেকেন্ড এক্সামেও প্রথম হয়ে এসেছে, এখন ফাইনাল এক্সামটা যদি কমপ্লিট না দেয়, ব্যাপারটা কেমন হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো মা একদম রেডি, ঠাকুর নিয়ে নিচ্ছে।
এই যে সুন্দর করে আমি আবার দেখছিলাম ঠাকুরটাকে যে মা টুপি টুপি পরিয়ে নাও সব কিছু। মা ভাবছে সমস্ত কিছু মার উপরেই, তো এই জন্য মার এত তাড়াহুড়ো। যাই হোক, মা চলে গেল। তো এবার আমি কি করব ভাবছিলাম, ছেলেও চলে গেছে, তো ভাবছিলাম রান্নাঘরটা একটু মুছে নেই। হ্যাঁ, খালি খালি বসে থাকতেও ভালো লাগে না, কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে। তো ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিলাম। সিদ্ধ করেছি, সেটা শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে। আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ধনেপাতা বাটা করেছি। ধনেপাতা বাটাটা আমার খুব পছন্দ শীতের দিনে। তো ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও হালকা টিফিন করে নিয়েছে, আমিও করে নিয়েছি। তো ভাবলাম এই টাইমটা কী করব, তাহলে রান্নাঘরটা মুছে নিই। তোমার দাদাভাই আবার বলছিল যে তুমি স্নান করে রান্নাঘর মুছবে, তেমন কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ নয় যে কাদা লেগে যাবে, এগুলো অভ্যাস আছে মোটামুটি। তো রান্নাঘরটা মুছে নিচ্ছি। যখনই ফাঁকা পড়ে যাই না, তখনই মনে হয় ব্যস্তময় জীবনটা খুব ভালো ছিল, স্কুলের কথা মনে পড়ে যায়। এই জন্যই আমি ফাঁকা থাকতেই চাই না, মানে হয় কাজের মধ্যে সময় কাটিয়ে দিতে চাই, আর নয়তো এপাশ ওপাশ যা ঘুরে আসি। কিন্তু এই দুপুর সময় কার বাড়িতে যাব ঘুরতে? সবাই হয়তো কাজ নিয়ে ব্যস্ত, সবাই যাবে অবশ্য পুজোতে, কিন্তু কি বলতো, সবার সঙ্গে আমার যাওয়া হয় না। আমার এটাই দুঃখ লাগে যে আমি সবার সঙ্গে যে আনন্দ করতে করতে যাব প্রসাদ খেতে, এটা হবে না। কারণ ওরা হয়তো যাবে অনেকটা বিকেলের দিকে, কিন্তু ওই সময় যদি আমি যাই তাহলে আবার আমার এসে টিউশন ধরা হবে না। এই জন্যই মানে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো মা বলেছিল যে তুমি তাড়াতাড়ি গিয়ে প্রসাদটা নিয়ে চলে এসো, পরে আবার সন্ধ্যাবেলা গেলে যাবা। তখন ঠিক আছে। তো ওইদিকে দিদিভাইদের বললাম যে তোমরা কি যাবা প্রসাদ নিতে? ওরা বললো যে না, আমি তো লেট করে যাব, তোমাদের সঙ্গে তো আমার তাহলে হবে না, কারণ পরীক্ষা এসে গেছে, স্টুডেন্টটাকে পড়াতেই হবে। আর হোম টিউশন না, এই যে বাড়িতে হলে কি হয় যে একটু লেট করে আসলে লেট করে একটু পড়িয়ে দেওয়া যায়, কিন্তু হোম টিউশনও রেডি হয়ে থাকে। আর লেট করে গেলে আমার খুব অসুবিধা হয় বাইক নিয়ে আসতে। আর ঠান্ডাও পড়ে গেছে না, একটু ভয়ও লাগে। প্রথম তো খুব ভয় পেতাম, এখন আবার কিছুটা অভ্যাস হয়ে গেছে, পরিস্থিতির শিকার হয়ে গেছি। তো যাই হোক, দেখো এদিকে ঘর মুছতে মুছতে অনেক কথা হয়ে গেল। তারপরে বারান্দাটা মুছছিলাম, কিন্তু বারান্দার যে পিঠটা করা হয়েছে এখানে মাটি চাপা দেওয়া হয়নি এখনও, কারণ এখনই যদি মাটিটা চাপা দিই তাহলে নাকি অসুবিধা হবে। এই জন্য বলছে যে কিছুদিন যাওয়ার পর ওখানে মাটি দিতে হবে, মাটি দিয়ে আর কি সমান করে নিতে হবে। এই জন্য দেখো সাইডটা করে মুছলাম না। তারপর হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে আমি ভাবলাম যে এখনও সময়ই হয়নি ছেলে আসার। তো কুচবিহার থেকে এসেছিলাম, কাগজপত্রগুলো গুছিয়ে রাখিনি, এলোমেলো হয়ে আছে। আর আমার এলোমেলো থাকতে মানে কেমন একটা বিরক্তিকর লাগে। তো ভাবলাম সব জামা কাপড়গুলো গুছিয়ে নেই, কাগজপত্রগুলো গুছিয়ে যেখানকার কাগজ সেখানেই রেখে দিই, কারণ এলোমেলো অবস্থায় কাগজপত্র রাখলে পরে আবার খুঁজে পাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি। আর তোমরা দেখেছো আমার ঘরটা খুব ছোট, মানে ছোট্ট একটু মেজে, সব পাশেই জিনিস, মানে আরও যদি জিনিস এলোমেলো হয়ে থাকে মানে কি বলবো, মানে আমি ঘুরতেই পারি না, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। যার জন্য আমি টি টেবিলটাতেও জামা কাপড় গুছিয়ে রাখি, মানে এমন একটা পরিস্থিতি। আর একটু ঘরটা বড় হলে ভালো হতো। তো যাই হোক, এগুলো অনেক আগের ঘর। তো এই ঘরটা কাঠের বেড়া, হয়তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে কাঠের বেড়া কেন, এখনকার দিনে তো আর কাঠের বেড়া হয় না। তো আগে তোমরা জানো আমাদের ধনীবাড়ি, তো ধনীবাড়িতে আগে ওই কাঠের দোতলা ছিল, এখনও একটা আছে। তো ওই আমাদের যেটা দোতলা ছিল ওইটাকে ভেঙে যখন বাড়ি করেছিল, তো তখন এই ঘরটা করা। তো ওই দোতলার কাঠগুলোকে মানে লাগিয়েছিল, কারণ কাঠগুলো তো তখনকার দিনের কাঠ, বুঝতেই পারছো।
আরাম, কিন্তু প্রচণ্ড কাঠের ঘরে থাকা, মানে গরমের দিনে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। টিনের ঘরের থেকে কাঠের ঘর ভালো আমার মনে হয়, কেননা মার ঘরটা তো টিনের, দেখেছি, থাকি মাঝে মাঝেই। তো যাই হোক না কেন, কিন্তু আর উপায় নেই, কাঠের বেড়া এবার চেঞ্জ করতেই হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কাঠের বেড়াগুলো নষ্ট হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, একদম বিশ্রী একটা পরিস্থিতি। তো ছেলের পরীক্ষা না শেষ হলে আর মিস্ত্রি লাগাবো না ভাবছি, কিন্তু আবার মিস্ত্রি দাদাকে বলেছি যদি পরীক্ষার আগেই হয়ে যায় তাহলে লাগিয়ে নেবো, আর যদি পরীক্ষার মাঝখানে আসতে চায় তাহলে লাগানো হবে না, এই পরীক্ষাটা শেষ হয়ে নিলে তারপরে। তার মধ্যে আর একটা সমস্যায় পড়ে গেছি, কালকে যে কুচবিহার থেকে আসলাম আমি, ওখানে একটা ট্রেনিং হবে আমাদের, জানি না হয়তো বা ওই যে বলে না একটা রাস্তা বন্ধ হয়ে গেলে অনেক রাস্তা খুলে যায়, সেরকম একটা পরিস্থিতি। কীরকম, ওই যে এক্সচেঞ্জ অফিসে বললামই একটা সমস্যার জন্য গিয়েছিলাম, তো ওখান থেকে আমাদের একটা ট্রেনিং করাবে, তো ওই 3 দিন হবে। তো ডেটগুলো এরকম একটা ডেট দিয়েছে যে ছেলের পরীক্ষা তখন 2 তারিখে, 4 তারিখে আর 6 তারিখ, আর ছেলের পরীক্ষা শুরু হবে 1 তারিখ থেকে। 1, 2, 3 মনে হয় মৌখিক, আর 4 থেকে লিখিত। তো লিখিতর সময় তো অসুবিধা নেই, কিন্তু মৌখিকের সময় তো অসুবিধা। ওর তো রোল নাম্বার 1, তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যায়, আবার নিয়ে গিয়ে ওখানে দাঁড়ায় থাকতে হবে, ও পরীক্ষা শেষ হলে নিয়ে আসতে হবে, তো এই একটা ব্যাপার। তো ভাবছি যে ট্রেনিংটা করবো কি করবো না, আবার সবাইকে জানালাম ব্যাপারটা যে এরকম এরকম ট্রেনিং এসেছে, তো কী করবো। তো মাও বলছে হয়তো বা ভালোর জন্য এই ট্রেনিংটা রেখেছে, যাও ট্রেনিংটা করো। তো দেখা যাক, ট্রেনিংটা আসুক, 2 তারিখ এখনও সময় আছে আমার হাতে। তো ওটা আর কি ভাবনার মধ্যে আছে ট্রেনিংটা। তোমরা হয়তো বলবে দিদিভাই কত জামা একসঙ্গে ঢিপ করে রেখেছে, দিদিভাই খুব এলোমেলো। আসলে কি বলো তো, এই যে কয়েকদিন থেকে ছুটাছুটি দৌড়াদৌড়ি চলছে, কুচবিহারে যাওয়া আসা, ছেলে, ওর বাবা, যাচ্ছি আসছি, এগুলো আবার ধুয়ে দিচ্ছি, ধোয়ার পরে সবগুলো মানে জমিয়ে রেখেছিলাম, একদিনই ধুয়ে দিয়েছি, সব তো শুকিয়ে গেছে। তো ভাবছি গুছিয়ে রেখে দেব, মানে সময় হচ্ছিল না, সবটা মানে ওই পাশের রুমে একদম তারের মধ্যে মেলে দেওয়া ছিল ঘরের ভিতরে, তো ওই জন্যই ওখান থেকে নিয়ে এসে সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে একদম প্যাকিং করে রেখে দিলে একটু ঘরটা ফাঁকা ফাঁকা হবে আর কি, এই আর কি ব্যাপার। কি জানি বুঝতে পারছি না, স্কুল ছাড়ার আগেই তো সব কিছুই মেকআপ দিতাম, দিয়ে করতাম, তো এখন বেশি বোধহয় একটু এলোমেলো হয়ে যাচ্ছি। তো যাই হোক, মন মানসিকতাটাও সেরকম নেই, হয়তো বা করতে করতে ঠিক হয়ে যাবে। তো দেখো ফাইনালি আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এদিকে আবার ছেলেও চলে এসেছে, এখন প্রসাদ খেতে যাব। তো দেখো রেডি হয়ে চলে যাচ্ছি এখন প্রসাদ খেতে, মা ফোন করেছে, হয়ে গেছে সব কিছু, তো যাব। মাঝখানে একবার দুপুরে গিয়ে এসেছি, আমাদেরকে দেখানো হয়নি, আমাদের ছেলে, তো চলো দেখি, দেখাবো এখন। সেই দেখি প্রসাদ খেতে বসে পড়েছে অনেকেই, এদিকে আবার আমার পাশের বাড়ি এক ননদ ডাকছিল গল্প করার জন্য, তোর সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে এদিকে আবার মা ডাকছিল যে এদিকে আসো, প্রণামটা করে যাও। সেদিকে আমি দাদারা, মানে যে দাদাটা ভোগ লাগিয়েছে ওই দাদাদেরকে প্রণাম করছি, প্রণাম সেরে তোমাদেরকে প্রসাদগুলো শেয়ার করবো। এই দেখো কত কত রান্না হয়েছে, এত এত রান্না হয়, এগুলো প্রত্যেকবারই আমাদের বাড়িতে হয়, মানে সেই সারাদিন খুব আনন্দে কাটে। দেখো গোপাল ঠাকুর, এই যে দেখো মাঝখানে, খুব সুন্দর লাগে দেখলে, মনে হয় যেন মনটা ভরে যায়। তো যাই হোক, তারপরে চলে আসলাম গোপালকে প্রণাম করতে।
তো দেখো প্রসাদ খাওয়া হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ আমার টিউশন আছে, এই জন্য তাড়াহুড়ো করে প্রসাদটা নিয়েই চলে আসলাম। মা আছে ওখানে, মা এখনই আসতেই পারবে না, সব কিছু গোছাবে, আবার ঠাকুর নিয়ে আসতে হবে, ঠাকুরকে তো এখনও দেয়নি না। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমরা প্রসাদ খেয়ে আসলাম। ও তখনই বলছিল ওর শরীরটা খারাপ লাগছে, তো আমি তো ওকে ওর বাবার সঙ্গে ঘুমিয়ে দিয়ে টিউশন চলে গেলাম। টিউশন থেকে এসেই দেখি ওর প্রচণ্ড জ্বর এসেছে, তো ওষুধ খাইয়ে দিয়েছি, কেন জানি না হঠাৎ করেই জ্বরটা আসলো। তো জিজ্ঞাসা করছি কিছু খাবে নাকি, তো খেতে ইচ্ছে করছে না, তো ওষুধটা খাইয়েছি অবশ্য, দেখা যাক 3-4 ঘন্টা পরে যদি একটু জ্বরটা নেমে আসে তাহলে হয়তো ভালো হবে, কিছু খাওয়ানো যাবে আর কি। সন্ধ্যাবেলা এত জোর করলাম, হালকা একটু টিফিন করিয়েছি, বিস্কুট দিয়েছিলাম, বিস্কুটটা দিয়েই ওষুধটা দিয়েছি। তো দেখা যাক জ্বরটা কমলে রাত্রে হয়তো একটু রুটি টুটি করে দেবো আর কি, এত বড় রাত না খেয়ে শুলে আবার শরীরটাও হালকা হয়ে যাবে। দেখো এদিকে চলে আসলাম রান্নাঘরে, ওর আলু খেতে খুব ভালো লাগে, এই জন্য আলুটাকে ছুলে নিচ্ছি, আলুর সবজি বানাবো, ওর আলুর সবজি খুব পছন্দ। তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে আলুর সবজিটা রান্না করে নেব, এদিকে আটাটাও মেখে নিয়েছি। তো আলুর সবজিটা মোটামুটি একটু ভাজা করে নিয়ে তারপর একটু হালকা জল দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই যেন কি বলছিল আমাকে যে অন্য কিছু বানাতে, সুজির হালুয়া, তো আমি বললাম যে না, সুজির হালুয়া মিষ্টি জিনিস ও খেতেই যাবে না, এমনিতেই শরীরটা ভালো না, জ্বর, তো এই জন্যই আলুর সবজিটাই বানালাম। তো দেখো এদিকে আমার আলুর সবজিটা হয়েই গেল, আমি তো খাবোই না, আমার খিদেই নেই, তো তোমাদের দাদাভাই খাবে আর ছেলে খাবে। তো এদিকে আবার আমি রুটিটা বেলে নিচ্ছি, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ছেলের কিছু হয়ে গেলে ও পাশেই থাকতে হয় বারবার, মা কী করো তাড়াতাড়ি আসো, এরকম একটা অবস্থা, বাচ্চা মানুষ তো এই জন্যই। তো এদিকে সবজিটা জাল হতে হতে আমি রুটিটা বেলে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। রুটিটা বেলে নিয়ে তারপরে জিজ্ঞাসা করে আসলাম যে কী দিয়ে খাবে বাবা, শুকনো রুটি খাবে? তো বলছে মা দোকানের মতো করে ভেজে দাও। তো এই জন্যে ভাবছিলাম যে তাহলে ও যখন দোকানের মতো খেতে চাইছে, তো হালকা একটু সাদা তেল দিয়ে ভেজে দিই। তো দেখো এদিকে রুটি বেলা শেষ আমার, সবগুলোই সবজিও হয়ে গেছে, সবজিটাকে নামিয়ে নিলাম। এবার এক্সট্রা কোনো কিছু করব না, তো ওই কড়াইটাতেই একটু ধুয়ে নিয়ে ওটাতেই রুটিটা করে নিচ্ছি। এই কড়াইগুলোতে রুটি করলে একটু অসুবিধা হয়, তো ভাবলাম যখন তেল দিয়ে করব তো কোনো অসুবিধা হবে না, মানে একটু পুড়ে পুড়ে যায়। আমার যে আর একটা কালো কালারের কড়াই আছে, যেটা লোহার কড়াই, ওটাতে ভাজা টাজা বুড়ি লুচি খুব ভালো হয় আর কি। এই কড়াইগুলোতে একটু হিট কম বেশি হলেই কেমন যেন একটু পুড়ে পুড়ে যায়, মানে একটু ইসে হলেই পুড়ে যায়, এই জন্য আমি ভাজা করলে আর কি ভালো হয় আর কি, লাগে না, লালও হয় না। তো বন্ধুরা তোমরাও কে কে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা, তোমরা কীভাবে রুটি করো সেটাও জানাবা। রুটিটা যারা মানে একটু ফেটি তাদের নাকি রুটি খাওয়া ভালো রাত্রে, আর এমনিতেও আমরা একটু রুটিটা বেশি খাই। তো দেখো বন্ধুরা রুটি আলুর সবজি হয়ে গেল, ভাবছিলাম যে সাদা রুটি করব, কিন্তু তেল দিয়ে রুটি খাবে বলছে, যেন তেল দিয়েই করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ছেলেকে খাওয়াবো, আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নেক্সট দিন আবার দেখা হচ্ছে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট।